এক একজন 20 লিটার 30 লিটার তেল স্টক করতেছে। তাহলে ভাই ব্যাপারটা কি হলো? কৃত্রিম একটা সংকট আমরা তৈরি করতেছি না? তেল আছে, দেশেই তো আছে ভাই। কেন দেশের মানুষ না আমরা ভাই ভাই? আমরা যদি দেশের মানুষ ভাই ভাই হই, তাহলে আপনি আপনার ভাইয়েরটা কেন স্টক করে ফেলতেছেন আপনার বাসায়? বিসমিল্লাহির রহমানির রহিম। 2:20 বাজে। মোটামুটি ভিড়ভাড়টা ভালোই আছে, ভালোই লাগে এই ধরনের এলাকাগুলোতে। ইউনিটি অনেক ভালো, মানে সবার সাথে দেখেন সবাই কথা বলতেছে, একসাথে শপিং করতেছে। আমরা আসলে আমাদের ইউনিটি কতটুকু এটা কি একবার একটু বিচার বিবেচনা করছি? আমরা সবসময় বলি বাঙালি জাতি এই, বাঙালি জাতি ওই, অলওয়েজ বাঙালি জাতিকে একটা দোষ দেই না, অথচ বারে বারে ভুলে যাই যে আমরাও বাঙালি জাতি। ঝিলপার বের হওয়া যাবে এদিক দিয়ে, ঝিলপার বের হওয়া যাবে ডান দিক দিয়ে। আচ্ছা ধন্যবাদ। যেখানে ছিলাম মূলত, হ্যাঁ সবাই আমরা ভদ্র জাতি হিসেবে বলেন, যাই হিসেবে বলেন, কিন্তু একটা জিনিস কি কখনো ভাই চিন্তা করছেন যে আসলে যদি এরকম হয় যে একজনের খাবারই আছে কিন্তু রুমে আমরা লোক 3 জন, তাহলে ওই খাবারটা কে খাবে? এইটা কি একবার চিন্তা করছেন? ধরেন আপনারা 3 বন্ধু এক রুমের মধ্যে আছেন, এখন একজনের খাবার আছে, আপনারা লোক হচ্ছেন রুমের মধ্যে 3 জন, কে খাবে? ভদ্রতার খাতিরে হয়তো বলবেন যে আমরা 3 জন ভাগযোগ করে খাবো। আসলে কি ভাই এটাই হওয়া উচিত? 3 জন ভাগযোগ করে খাবো, একটু অল্প খাবো, এরপরে অতটুকু খাবারের শক্তি সঞ্চয় করে 3 জন মিলে আবার খাবার খুঁজবো, আবার হয়তো 3 জন মিলেই খাবো, আর যদি বেশি পাই হালকা স্টক করব। সিস্টেমটা এটা হওয়া উচিত। কিন্তু ভাই আসলে আমরা এরকম না। জাতি হিসেবে আমরা অনেক স্বার্থপর হয়ে যাচ্ছি, অনেক বেহায়া এবং নির্লজ্জ হয়ে যাচ্ছি। কেন বলতেছি এই সমস্ত কথা? নট অনলি আমাদের এই দেশের জাতি বা নট অনলি অন্য কোনো দেশের জাতি, ফুল মানব সমাজ আমরা এরকমটাই হয়ে যাচ্ছি। এবং এরকমটা হয়ে যাচ্ছি এর একটা খুব বড় প্রমাণ লাস্ট কয়েকদিন ভাই তেলের পাম্পে যে পরিমাণ ভিড় লাগছে, এবং আমার দেখাশোনা মানে খুব একদম কি বলে এইটারে, মানবতা সম্পন্ন যে লোকগুলা তাদেরকে দেখতেছি একবার ফুল ট্যাঙ্ক করতেছে, ফুল ট্যাঙ্ক করে এসে বাসায় ঢুকতেছে, অ্যান্ড তারপরে আবার ফুল ট্যাঙ্ক করতেছে। কিভাবে করতেছে? কারণ বাসায় এসে গ্যালন কিনছে, গ্যালনের ভিতরে তেল রেখে দিচ্ছে। এক একজন 20 লিটার 30 লিটার তেল স্টক করতেছে। তাহলে ভাই ব্যাপারটা কি হলো? কৃত্রিম একটা সংকট আমরা তৈরি করতেছি না? তেল আছে, দেশেই তো আছে ভাই। কেন দেশের মানুষ না আমরা ভাই ভাই? আমরা যদি দেশের মানুষ ভাই ভাই হই, তাহলে আপনি আপনার ভাইয়েরটা কেন স্টক করে ফেলতেছেন আপনার বাসায়? আপনি কেন অন্যেরটা ঘরে এনে রাখতেছেন? যতটুকু দরকার অতটুকুই যদি আমরা খরচ করি, আমরা যদি অল্প অল্প করে খরচ করি, যে আগে আমরা বাইক নিয়ে অযথাই বের হইতাম, প্রত্যেক দিন তেল পুড়তাম 2 লিটার, এখন আমরা সেটাকে 1 লিটারে নিয়ে আসবো। প্রয়োজন ছাড়া বাইক নিয়ে বের হব না, প্রয়োজন ছাড়া হাঁটবো, মানে হেঁটে আমরা যাব। এটা করে যদি তেলটাকে আমরা সংরক্ষণ করতাম দেশে, এটা ভালো হইতো না? না, ব্যাপারটা তা হবে না। কেউ বাইক চালাতে পারবে না, আমার বাইকে থাকবে তেল, আমি ধুমায়া বাইক চালাবো। ব্যাপারটা এটা করার জন্য ভাই আপনি আমি আমরা সবাই লাগছি। এখন আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার, আমরা তো জানি যে আমার ট্যাঙ্ক কিন্তু অলওয়েজ ফুল থাকে, যদিও এখানে ফুল দেখাইতেছে বাট 2-3 লিটার কম আছে। অ্যান্ড আমার যতগুলা বাইক আছে ভাই, সবগুলা বাইকে অলওয়েজ আমি ট্যাঙ্ক ফুল রাখি। এবং আমি আমার বিল্ডিংয়ে যারা বাইক চালাচ্ছে তারা বলতেছে যে ঈদে বাড়ি যাবে, তেল পাবে কি না। আমি বলছি ভাই আমার কাছ থেকে তেল নিয়ে যায়েন, ঈদে যাওয়া আসার তেল আমি আপনাকে দিয়ে দিব, কারণ ভাই আমার কাছে তেল থাকে। এখন আমি তেল দিয়ে কী করবো? আমার বাইক ছাড়াও সাইকেল আছে, আমার যদি দেখি যে তেল না পাইতেছি আমি সাইকেল নিয়ে বের হবো, সাইকেল চালাবো, প্রয়োজনে একটা চার্জের বা ব্যাটারির বাইক কিনে নিব, ওইটা চালাবো। এছাড়া তো কোনো উপায় নাই ভাই। কিন্তু আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করি, এই যে কাজটা করতেছেন, এই যে বারে বারে একটা উৎসব, একটা নোংরা উৎসব তৈরি করে বাসায় নিয়ে তেল স্টক করতেছেন, মনের ভিতরে কি একবার এই প্রশ্নটা জাগে নাই যে আপনি তো আপনার ভাইয়ের হক মেরে খাইলেন? আপনি তো এই যে টাকা দিয়ে কয়দিন পরে দাম বাড়তে পারে এই জন্য এখনই দাম বাড়ানোর রাস্তা তো করে দিতেছেন। এই কাজটা কি ভালো করতেছেন? যেমন ওই যে সামনের গাড়িটা দেখেন, উল্টা আইসা কতগুলা লোকের হক মারতেছে, তার একজনের উল্টা তাড়াতাড়ি আসার এই চাপে কতগুলা গাড়ি এখানে আটকে আছে, একটা গাড়ি জাস্ট উল্টা আসছে। তো এই হলো অবস্থা। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে আমরা এক একজনের হক মেরে দেন বিপদে ফেলতেছি আরও অনেকগুলা মানুষকে। এটার কারণে অনেক রকম ঝামেলাও হতে পারে, দেখেন এখানে লাগতেও পারে একটার সাথে আরেকটা, কোনো রিক্সা এসে আমাকেও লাগাই দিতে পারে, অনেক কিছুই হয়ে যেতে পারে ভাই, এটা বলা মুশকিল, অনেক কিছুই হয়ে যেতে পারে। কালকে আড্ডা একজন একটা কথা বলতেছে যে আসলে
সুন্দরী লাইফ পার্টনার খুব বেশি জরুরি। একজনের কথা বলতেছে যে দেখো ওরা এত স্মার্ট, এত এই সেই, কিন্তু বিয়েটা তো করছে আসলে অতটা সুন্দর না। আমি তাদেরকে একটা কথা বললাম যে এক, কার চোখে কাকে সুন্দর লাগে এটা বলা মুশকিল, আর দুই, একটা মানুষ সুন্দর বা একটা প্রোডাক্ট ধরেন সুন্দর, ওইটা যখন আপনার হবে তখন জিনিসটা আপনার, আর নিজের জিনিস কখনোই নিজের কাছে আহামরি সুন্দর বা স্পেশাল লাগে না। এটাই স্বাভাবিক, নিজের জিনিস নর্মাল নিজের মতোই লাগে। লাইফ পার্টনার বা আসলে যে কোনো জিনিস, যে কোনো প্রোডাক্ট বলেন, পার্টনার বলেন, বউ বলেন, ওয়াইফ বলেন, গার্লফ্রেন্ড বলেন, যাই বলেন, যেটা আপনার, ওই জিনিসটা এমন হওয়া উচিত যে জিনিসটা প্রত্যেকটা দিনের 24 ঘন্টা আপনাকে মানসিকভাবে শান্তি দিবে। ভাই সৌন্দর্য তো আসলে এক একজনের চোখে এক একটা যেরকম, ঠিক ওরকম সৌন্দর্য সারা জীবন থাকবেও না। এক সময় তো মানুষ বৃদ্ধ হবে, সৌন্দর্য থাকবে না। আপনি একটা বাইক কিনছেন, সেটাও এক সময় পুরানো হবে, সৌন্দর্য থাকবে না ভাই, তাই না? আসলে এমন একটা জিনিসই নিজের করে নেওয়া উচিত যে জিনিসটা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আপনাকে মানসিকভাবে শান্তি দেয়। প্রতি মুহূর্তে বলার দরকার নাই যে মানসিক শান্তি দিচ্ছি, তোমাকে অনেক ভালোবাসতেছি, এই করতেছি, সেই করতেছি। ভাই এত কিছু বলার দরকার নাই তো। মানসিক শান্তি অন্য জিনিস ভাই, এটার জন্য বলার দরকার পড়ে না, এটার জন্য প্রমাণ করার দরকার পড়ে না। এটা হয়ে যায়, এটা বোঝা যায়, এটা ভেতর থেকে আসতে হয়। এটা মনের ব্যাপার ভাই, এটা কানেকশনের ব্যাপার। কার সাথে কার কানেকশন হয়ে যাবে এটা তো বলা মুশকিল, তাই না? এই কারণে কানেকশন জরুরি, এই কারণে মানসিক শান্তি জরুরি, এই কারণে সৌন্দর্য এটা খুব সিম্পল, এক ছোট্ট একটা ব্যাপার। এটা সাময়িক আসে। একটা মানুষ তার ছোটোবেলায় যেমন থাকে, মাঝারো বয়সে কয়েকবার তার রূপ চেঞ্জ হয়, বৃদ্ধ বয়স হইতে হইতে আরও অনেকবার রূপ চেঞ্জ হয়, অ্যান্ড পছন্দ তো চেঞ্জ হয়ই, তাই না? সারা জীবন কি এক নায়ককে আপনার ভালো লাগে? সালমান খানকে ছোটোবেলায় এত ভালো লাগতো, সেও এখন বৃদ্ধ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কার সৌন্দর্য কখন নষ্ট হবে এটা বলা মুশকিল। তাকেই ভালোবাসুন, তার সাথেই জীবনটা কাটান, যে হচ্ছে মোটামুটি আপনার মনকে বোঝে, আপনাকে মন থেকে শান্তিতে রাখে। ও ইয়ে, এখন কথা হচ্ছে সময় হচ্ছে 2টা 31, আর আমি বের হয়েছি একটা শ্যুটে। মূলত সামনে জীবন ভাই ওয়েট করতেছে, অলরেডি একবার ফোন দিচ্ছে, সেকেন্ডবার ফোন দিচ্ছে, পরে বাইক আটকা, বাইক থামায় আমি ওনার ফোনটা ধরছি, অ্যান্ড ফোন ধরে দেন হচ্ছে ওনাকে বললাম আমি অলমোস্ট দেয়ার, মানে উনি যেখানে আছে উনি হুয়ার, আমি দেয়ার। অ্যান্ড আরেকটা ফোন আসছে। আমি একটা জিনিস খেয়াল করছি, সারাদিনে আমার কোনো ফোন আসে না, কিন্তু যেই দিন বা যেই টাইমটা আমার ফোন আসে, একসাথে 8-10টা ফোন আসে। এরকম ঘটনা ঘটে, মানে 8-10 রকমের কাজ একসাথে চলে আসে। এই জিনিসটা খুব বেশি আমার সাথে হয়। আড্ডায় যখন বসি, ট্যুরে যখন যাই, যখন এক টেবিলে সবাই বসে আড্ডা দেয়, ভাই সবারই কিছু না কিছু ফোন আসে, সবাই একটু কথাবার্তা বলে। আর একটা ছোট্ট সাজেশন দিই, যখনই এক টেবিলে বসে বা এক জায়গায় বসে আড্ডা দেবেন, আপনার যদি কোনো ফোন আসে, আপনি একটু উঠে না দূরে গিয়ে কথা বলবেন। ওই আড্ডার মধ্যে অনেকে আছে এমন লাউড কথা বলতে থাকে, তার ফোনের কথায় মোটামুটি বাকিদের কানের অবস্থা খারাপ হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল করবেন। আপনার ফোন আসলে আপনি আস্তে করে উঠে একটু সাইডে গিয়ে কথা বলবেন। আপনি খুব ব্যস্ত, আপনাকে অফিসিয়াল ফোন দিচ্ছে মানুষ, আপনার বাসা থেকে ফোন দিচ্ছে, বা আপনাকে গার্লফ্রেন্ড ফোন দিচ্ছে, ভাই এগুলা মানুষকে শোনায় নিজেকে কি প্রমাণ করতে চান আপনি? এটা একটা ভদ্রতার মধ্যে পড়ে। একসাথে আছেন সবাই, ফোন আসছে, এক্সকিউজ মি বলে একটু সাইডে গিয়ে ফোনে কথা শেষ করে দেন, আবার এসে আড্ডায় জয়েন হন, বা টেবিলে জয়েন হন, বা কাজে জয়েন হন। ভাই খুব বিরক্ত লাগে ইদানিং, মানে রাতে একটু আড্ডা দিই তো, অনেকে আছে গোল টেবিল বৈঠকের মধ্যে একজন ফোনে এমন চিৎকার করে কথা বলতে থাকে যে বাকিদের কথা বলতে সমস্যা হয়ে যায়। এগুলো অভদ্রতা। এই অভদ্রতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত, এই আর কি। সবচেয়ে বড় অভদ্রতা হচ্ছে তেল যে সবাই স্টক করতেছে, এই অভদ্রতা থেকে আমাদের আরও আগে বের হয়ে আসা উচিত। অলরেডি আমরা 10 নম্বর মোড়টা পার হয়ে গেছি, ছোট্ট একটা সিগন্যাল খেয়ে। অ্যান্ড এখানে দেখছেন কত বড় রাস্তার মধ্যে মার্কেট বসে পড়ছে। রাস্তার মার্কেট মোটামুটি একদম উঠতে রাস্তার অর্ধেক প্রায় দখল করে ফেলছে। এই ভ্যানটা যেখানে রাখছে এটা তো আমার মনে হয় অর্ধেকের বেশি দখল করে ফেলছে। অ্যান্ড এরকম দিনের সময় বাড়তে থাকবে, আর এই জিনিসগুলোর ভিড়ভাড়টাও বাড়তে থাকবে। এই জিনিসগুলো থেকে আসলে আমরা বের হইতে পারতেছি না, তাই না? আসলে যেই জিনিসটা, ওই জিনিসটা যদি ওই কাজ না করে অন্য কাজ করে, তাহলে আসলে প্রবলেম হইতেই থাকবে। রাস্তা মানুষের চলাচলের জন্য, রাস্তার মধ্যে যদি এইভাবে মেলা মিলে থাকে তাহলে তো সমস্যা, তাই না? প্রতিটা মুহূর্তে হর্ন দিয়ে আমরা চাই আগে যেতে, সবাই আমাকে সাইড দিয়ে দাও, মানে আমি ভিআইপি। না, আমি তো ভিআইপি না, তাই না? ভিআইপি যদি হওয়ারই হয় তাহলে মানে ওইভাবে নিজেকে প্রস্তুত করেন, দেখবেন যে আপনাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, অ্যান্ড রাস্তা ফাঁকা করার জন্য আলাদা লোক থাকবে। আপনার হর্ন আপনাকে দিয়ে আসলে তখন জাহের করতে হবে না যে আপনি কিছু একটা।
যাই হোক, পরিস্থিতি ভালো না, পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে একের পর এক। আর এটার পেছনে আমরাই দায়ী, প্রতিটা মুহূর্তে আমরাই বলি আরে শালা মানুষ কি করে না করে, অথচ সুযোগ পাইলে আমরাই হলো সবচেয়ে আগে ওই জিনিসটা করি, মানে ওই অন্যায়টা করি। আরেকটা ব্যাপার কি জানেন, আমাদের আফসোস এইটা না যে কেউ খারাপ করতেছে, আমাদের আফসোস হচ্ছে এইটা কেউ একজন খারাপ করে উন্নতি করে ফেলতেছে বা সব লুটেপুটে খেয়ে ফেলতেছে, আমি কেন লুটেপুটে খেতে পারতেছি না, এটা হলো আমাদের আফসোস। জানেন, আরেকজনের খারাপ বন্ধ করার জন্য আমরা কখনোই কোনো উদ্যোগ নেই না। আমাদের সমস্যাটা হচ্ছে সে অন্যায় করে এত টাকা কামাই করতেছে, আমি কেন করতে পারতেছি না, এই জন্য হলো আমাদের আফসোস। এবারে তেলের ব্যাপারটা এটার একটা অনেক বড় উদাহরণ, যে তেল সবাই যেভাবে স্টক করতেছে ভাই কি যে একটা অবস্থা। কাঠবাদাম গাছের নিচে তো চলে আসছি, কিন্তু আমাদের জীবন দাদুকে তো দেখতে পাইতেছি না। এই ভিড় ভাট্টার মধ্যে ওনারে খুঁজে পাওয়াটা তো আমার জন্য টাফ হয়ে যাবে। এখন মনে হচ্ছে ওনাকে একটা ফোন দেই, ফোন না দিলে খুঁজে পাওয়া যাবে না। চালা FZ25, কিন্তু জীবন ভাই সিবিআর দিয়ে সেভ করা। ওই যে প্রথম যে পরিচিত হয়েছিলাম তখন যে সেভ করছিলাম ওই নামই আছে, কিন্তু লোকটা কই, ফোন দেই ফোনও ধরে না। সে মনে হয় আমারে খুঁজতেছে আর আমি খুঁজতেছি তারে। ভাইয়া, ও লিফটে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আসেন আসেন। আমারে বলতেছে কাঠবাদাম গাছের নিচে, অথচ উনি লিফটে নামতেছে। এই আজকে জীবন ভাই রোজা রেখে মিথ্যা কথা বলছে রে। এখানে কিন্তু শাড়ি, জামা কাপড় অ্যান্ড অনেক কিছুই পাওয়া যায় জানেন, ছোটদের জামা কাপড় অ্যান্ড বাচ্চাদের ব্যাগ, বড়দের ব্যাগ, কিছু কিছু জিনিস ভাই আসলে মানে আপনাকে যে শুধু সমস্যাই দিবে তা না, অনেক লোকের জন্য এটা সুবিধাও হয়ে গেছে। এখানে অল্প দামে কাপড় চোপড় কিনতে পাওয়া যাইতেছে, এখানে সব ধরনের মানুষ এসে শপিং করতেছে। নট অনলি নিম্নবিত্তরা এখানে শপিং করে, উচ্চবিত্তরা, মধ্যবিত্তরা সবাই এখান থেকে শপিং করে। অ্যান্ড এক্সপোর্টের মাল থেকে শুরু করে অনেক রকম মাল এখানে পাওয়া যায়। এটা অনেকের জন্য না, এটা সবার জন্যই ভালো হয়েছে, বাট কিছু লোকের জন্য খারাপ হয়েছে যারা আমরা এই রাস্তায় চলাফেরা করি, রাস্তাটা আটকে গেছে এই আর কি। চলে আসছে হলো জীবন ভাই, কিন্তু আমার সত্যি কথা বাইক চালাইতে ইচ্ছে হইতেছে না। কি ভাই, বাইক চালাইতে টোটালি ইচ্ছে হইতেছে না, এই জন্য জীবন ভাইরে বললাম ভাই আপনি বাইকটা চালান, আমি একটু পিছনে বসি। আর যেহেতু আমরা একটা শ্যুটে যেতেছি, আমার পিছনে ব্যাগও আছে, ব্যাগ নিয়ে আসলে বাইক চালাইলে ভাইয়ের বসতে সমস্যা হবে, ও ভাইয়েরও ব্যাগ আছে। আপনিও দেখি ব্যাগ নিয়ে আসছেন। ও এটা কাফরুল থানা, কাফরুল থানা না, এর আগে এই পাশে ছিল, এর আগে এদিকে ছিল না, ইব্রাহিমপুরের ভিতরে ছিল এক সময়। ইয়েস, হ্যাঁ। আর এটা হলো পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, এখানে পাবলিকের অর্ডার ম্যানেজমেন্ট করা হয়, কিন্তু আমাদের অর্ডার তো সরকার পর্যন্ত পৌঁছাই না। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমরা সামনে একটা পাম্প দেখবো, অ্যান্ড দেখবো যে পাম্পের মধ্যে আজকে কী অবস্থা, কী চলতেছে। জীবন ভাইরা আমি এটাই বলতেছিলাম যে আমরাই না বলি যে এক প্লেট ভাত তিনজনে খাবো, কিন্তু এখন এক প্লেট ভাত তো যে পারতেছে যার তার বাসায় নিয়ে যেতেছে ভাই। এক একজন 4 লিটার মানে 4 ট্যাঙ্ক 5 ট্যাঙ্ক এক্সট্রা গ্যালন কিনে গ্যালনের মধ্যে তেল স্টক করতেছে, কি একটা অবস্থা। নর্মালি হচ্ছে কোনো কিছু যদি জ্যাম হয়ে যায় ওখানে তেল দিলে ওই জ্যাম ছুটা যায়, আর বাংলাদেশের বর্তমান অবস্থা হচ্ছে তেলের কারণে জ্যাম লেগে গেছে। আরে যেই বেড়া দিয়ে ক্ষেত রক্ষা করবে সেই বেড়াই ক্ষেত খেয়ে ফেলছে। তেলের লাইনের অবস্থা দেখেন, বুদ্ধিমান জনগোষ্ঠী সবাই এই অবস্থায় তেল নিতেছে, যার যার মতো তেল ফুল করে রাখতেছে। যার আসলেই তেল দরকার সে এখন তেল পাইতেছে না, ব্যাপারটা এরকম। সে এখন অনেকক্ষণ ওয়েট করে তেল নিতেছে। গাড়ি বলেন, বাড়ি বলেন, নারী বলেন, নির্বিশেষে সবাই চলে এসেছে তেল নেওয়ার জন্য। কি অবস্থা, পাম্প হইলে ওইখানে তেলের লাইনের এই অবস্থা এখানে। আরে সর্বনাশ, যে যেভাবে পারছে সে সেইভাবে তেল নিতে চলে আসছে। ভাই কি করুম নাইমা, আপনি ভিডিও করলে করেন, আমি দাঁড়াই, আপনি করেন ভাই। হেভি নোংরামি শুরু হয়েছে তেল নিয়ে, হেভি নোংরামি। গাজীপুর ভুলতা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, অনেক কিছুই লেখা, আর আমরা 300 ফিটে উঠে গেছি। মজার একটা ফিল পাচ্ছি, মানে মজাটা কীরকম, 300 ফিটে যারা ঘুরতে আসতে চায় বলে না যে ভাই আপনার বাইকে একটু 300 ফিট ঘুরায় নিয়ে আসবেন, অনেকে আমাকে এরকম বলে, বাট আসার সুযোগ হয় না কাউরে, মানে নিয়ে আসার সুযোগ হয় না। আর বাইকের পিছনে বসে 300 ফিট দেখার যে মজাটা, যে ফিলটা, ওইটা কীরকম, ওইটা অল্প হইলেও আমি আজকে পাচ্ছি। ভালো লাগে। দেখেন আমি ডানে তাকায় ডানে দেখতে পারতেছি, আমি যদি চাই বামে তাকায় বামের এই লোকালয় দেখতে পাইতেছি, মানে একটা ফিল আছে না, ভাল লাগে। 300 ফিট বাইকের পেছনে বসেও মজা, সামনে বসেও মজা। আসলে বড় বড় রাস্তায় বাইক যখন চলে তখন এই বাতাস অ্যান্ড সব কিছু মিলে ফিলটা টোটালি ডিফারেন্ট। বাট এই যে এরা হলো সমস্যা, এরা উল্টা চলে,
এরা উল্টা চলা নিজেকেও রিস্কে রাখে, আরেকজনকেও রিস্কে ফেলে আর কি। যাই হোক, সব কিছুর পর আমরা 300 ফিট চলে আসছি। আমাদের যে বাইকটা মানে যেটার শ্যুট আমরা করতে আসছি ওইটা আছে হচ্ছে বসুন্ধরাতে, কোনো একটা ব্লক বললো, ঠিকানা দেখতে হবে। আর ওইখানে গিয়ে দেন বসুন্ধরা সম্ভবত এফ ব্লক, বসুন্ধরা যেহেতু ঢুকবো এফ ব্লক, এফ ফর ফা ব্লকে ঢুকে দেন বাইক নিয়ে আমরা শ্যুটটা সারবো আর কি। আর আজকে আবার একটা এদিকে ইফতারেরও দাওয়াত আছে, কি যেন একটা চায় নাকি বাইক লঞ্চ হবে। এখন ওইটা হয়তো এক চক্কর যাবো যদি কাজটা শেষ করে ফ্রি হইতে পারি আর কি। ভাই ছবি একটা তুলতে হইব, দেখছেন শুট শেষ কিন্তু আমরা ছবি তুলি নাই। জীবন ভাই না বললে আজকে ছবি না তুলেই চলে যেতাম। একটা বাইকের শুট করলাম আমরা এই কলা গাছের বাগানের ভিতরে। আর এখন হচ্ছে ওই যে 2টা বাইক লঞ্চ হবে, ওইটা একটু হালকা একটু দেখে যাব আর কি, কি হইতেছে না হইতেছে। ইফতারের প্রোগ্রাম, সূর্য মোটামুটি ডুবে ডুবে। আমরা চলেন ওই ইভেন্টে যাই, আর দেখে তারপরে আবার বের হয়ে যাবো, ক্ষুধা লাগছে। এই যে এখানে কিছু বাইক, এখানে কিছু বাইক, আর ইফতারের প্রোগ্রাম, ইফতারের টাইমে এসে পৌঁছাইছি। ভাই কি অবস্থা? আরে পরিচিত মানুষজনের সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, বাচ্চারা বাইকের এখানে খেলাধুলা করতেছে আর সবাই হলো এখানে ইফতারে ব্যস্ত। এখন যে রেকর্ডটা হচ্ছে এটা হচ্ছে পরের দিন, কারণ এই বাইকটা আমার কাছে ছিল না। এখন ঘটনাটা তাহলে শোনাই আপনাদের। ভিডিও শেষ করব, বাট ঘটনাটা শুনেই শেষ করি, মানে শুনিয়েই শেষ করি। জীবন ভাই হঠাৎ করে ইফতারের আগে বলতেছে যে ওনার ফ্রেন্ডরা নাকি ইফতারের একটা প্রোগ্রাম করতেছে, অ্যান্ড ওইখানে ওনার হাজিরা দেওয়াই লাগবে। সেই হয়ে গেল না সমস্যা। যে বাইকটা শ্যুট করতেছিলাম ওইটা নিয়ে আমি গেলাম ইফতারের প্রোগ্রামে, অ্যান্ড জীবন ভাই আসলো মিরপুর, অ্যান্ড আমাকে উনি নাকি আবার রিসিভ করবে। মানে একটা বিশাল প্যারানা ওনার জন্য। বাইক আমারটা আমি দিয়ে দিছি ওনাকে, যেহেতু ওনার সাথে বাইক ছিল না। অ্যান্ড দেন তারপর সে ইফতার শেষ করার আগেই মোটামুটি ওইখানে আমি বাইকটা কোনো একজনকে বুঝাইয়া দিছি যাতে ওইখান থেকে পৌঁছায় দেয়। আমাদের নেক্সট গিয়ার মিজু ভাই উনি গাড়ি নিয়ে গেছিলো। উনি আমাকে বললো উনি আমাকে মিরপুর নিয়ে যেতে পারবে, মানে মিরপুর পর্যন্ত ওনার সাথে আমি আসতে পারবো। অ্যান্ড দেন মিজু ভাইয়ের গাড়িতে হচ্ছে আমি এই ঠিক অটোর সামনে এইখানে এসে নামছি। দেন রাতে জীবন ভাই আসছে হচ্ছে আবার আগারগা, তখন বাইকটা আমার কাছে দিয়ে দিছে। অ্যান্ড প্রান্তর সাথে জীবন ভাই আবার চলে গেছে বাসায়। ব্যাস, হ্যাপি এন্ডিং। সব কিছু মিলে খুব সুন্দরভাবে জিনিসটা শেষ হয়েছে। অ্যান্ড আমাদের ভিডিওটা এই ঘটনা দিয়ে আমরা আজকে শেষ করে দিই, কারণ অনেক দৌড়াদৌড়ি হয়েছে তো। অ্যান্ড লাস্ট ভিডিওটার সাউন্ডে একটু প্রবলেম ছিল, কারণ আমার মাইকের ফোমটা উড়ে গেছে। পরে আমি একটা ডেড ক্যাট লাগাইছি আজকে, এখন সম্ভবত সাউন্ড ঠিক হয়ে গেছে, বাতাসেও ঝামেলা হবে না। যাক, তাহলে আজকের ভিডিও এতটুকুই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। রেগুলার আমি এরকম রাস্তা দিয়ে উল্টা চলি না, আমি ভালোভাবেও চলি, ভালো ভিডিও বানাই। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে যাবো আমি উল্টা আসছি, যেহেতু আমি ওনাকে প্রায়োরিটি দিই। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.